স্বনামধন্য এই কার্টুনিস্টের মেয়ে হঠাৎ করেই মার্ডার হয়। সেই মার্ডারের দোষ চাপিয়ে দেওয়া হয় স্বয়ং মেয়েটির বাবার ওপর, অর্থাৎ স্বনামধন্য কার্টুনিস্টের হাজবেন্ডকে। কিন্তু কার্টুনিস্টের বিশ্বাস বাবা তার মেয়েকে মারতে পারে না, এজন্য নিজেই মেয়ের মার্ডার রহস্য উদ্ঘাটন করতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত কি সে পেরেছিল খুনিকে বের করতে, নাকি তার বাবাই আসল খুনি, তা জানতে পুরো এক্সপ্লেনেশন দেখুন। তাহলে শুরু করা যাক মাথা ঘুরিয়ে দেওয়া এই মুভির এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই একটা মেয়েকে মার্ডার হতে দেখা যায়। প্যারালেলে দেখানো হয় বিখ্যাত কার্টুনিস্ট ম্যাডাম সেনগুপ্তকে। মার্ডার হওয়া মেয়েটির সাথে যে ম্যাডাম সেনগুপ্তের কোনো সম্পর্ক রয়েছে তা শুরুতেই বোঝা যায়। ব্যাপারটা আরো বেশি শিওর হওয়া যায় যখন ম্যাডাম সেনগুপ্ত তার ঘনিষ্ঠ বন্ধু রঞ্জনকে ফোন করে জানায় সে কলকাতাতে আসছে। ম্যাডাম সেনগুপ্ত তথা অনুরেখা কলকাতাতে এসেই আগে মর্গে দেখতে যান মেয়েটির লাশ। মেয়েটির লাশ দেখে অঝরে কাঁদতে থাকে অনুরেখা। কিছুক্ষণের মধ্যেই অঞ্জনও আসে মর্গে। অঞ্জনকে দেখে অনুরেখা বলে, এইটা কি হয়ে গেল? এই মৃত মেয়েটির নাম হচ্ছে অনন্যা সেনগুপ্ত, অনুরেখা সেনগুপ্তের একমাত্র মেয়ে। তাই অনুরেখা অঞ্জনকে বলে, আমি খুনিকে শাস্তি দিয়েই ছাড়ব। হোস্টেল থেকে অনুরেখা অনন্যার জিনিসপত্রগুলো স্মৃতি হিসেবে নিয়ে আসে। তারপর অনুরেখা নিজে অনন্যার শেষকৃত্য সম্পূর্ণ করে। অন্যদিকে অনন্যা যে ভার্সিটিতে পড়তো সেই ভার্সিটির বোর্ড অফ চেয়ারম্যান বিলাস স্টুডেন্টসদের জানায় এরকম ক্যাম্পাসের মধ্যে মার্ডার হওয়াটা খুবই দুঃখজনক ব্যাপার। সে দোষ চাপায় ভার্সিটির টিচার সাত্তকী সেনের উপর, বলে সেই মার্ডার করেছে। পুলিশ তাকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু চেয়ারম্যানের এই স্টেটমেন্টের ঘোর বিরোধিতা করে অনন্যার ব্যাচমেট নীল। সে বলে, আপনি সকল প্রমাণ ছাড়া এভাবে সাত্তকী স্যারকে দোষারোপ করতে পারেন না। তাছাড়া সাত্তকী স্যার অনন্যাকে পছন্দ করত। স্যারও তো মিসিং, আগে স্যারকে খুঁজে বের করুন, তারপর না হয় মার্ডার নিয়ে স্টেটমেন্ট দেবেন। মেয়েকে শেষ বিদায় দিয়ে অনুরেখা রঞ্জনকে বলে, আমার আর কিছুই বাকি রইল না। রঞ্জন তখন বলে, তোর মেয়ে যে কলকাতাতে আছে সেটা জানতামই না। তো এই পর্যায়ে দেখানো হয় একটা ফ্ল্যাশব্যাক। অনন্যা কলকাতায় যেতে চায় তার বাবার সাথে দেখা করার জন্য। মা অনুরেখা বলে, তোর বাবা আমাদের রেখে চলে গিয়েছে, তার খোঁজ করে আর কি করবি? অনন্যা উল্টো তখন জানায়, বাবা আমাদের ছেড়ে চলে যায়নি, তুমি বাবাকে ছেড়ে চলে গিয়েছ। বাবার লেখা বইগুলোতে সেটা স্পষ্টভাবে উল্লেখ আছে। মা তাই এবার বলে, কলকাতা যাচ্ছিস যা, কিন্তু নিজের পরিচয় গোপন রাখিস। তোর মায়েরও সম্মান আছে, সেটা নষ্ট করিস না। অনুরেখাকে রঞ্জন এর মধ্যে তার অফিসে নিয়ে আসে। রঞ্জন হচ্ছে সমান্তরাল নিউজ পেপারের সিইও। অফিসে আসার সময় রঞ্জন অনুরেখাকে বলে, বোর্ডের চেয়ারম্যান যে সাত্তকীকে অনন্যার খুনি হিসেবে বলছে, এটা কি শুনেছিস? অনুরেখা জানায়, হ্যাঁ, এই ব্যাপারে চেয়ারম্যানের সাথে কথা বলতে দুবার গিয়েছি, কিন্তু দেখা হয়নি। দুজনের কথা বলার এই পর্যায়ে জানা যায় অনুরেখা, রঞ্জন এবং সাত্তকী তিনজন ভালো বন্ধু ছিল। এমনকি সাত্তকী হচ্ছে অনন্যার বাবা। তাই অনুরেখা সাত্তকীকে নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়ে। আবার বলে, হয়তো সাত্তকী জানতই না অনন্যা যে তারই মেয়ে। রঞ্জনের পর অনুরেখাকে তার রুমে নিয়ে গিয়ে একটা মানুষের মূর্তি দেখায়, যেটা অনন্যা মার্ডারের দিন খুনি তার অফিসের সামনে রেখে দিয়েছে বলে ধারণা করে। মূর্তিটা দেখে অনুরেখা বলে, এইটা তো সুকুমার রায়ের আবল তাবল কবিতার সাথে মেলে। এই কবিতা আবার প্রিয় সাত্তকীর। ইনফ্যাক্ট সাত্তকী সুকুমার রায়কেই ফলো করে। এবার রঞ্জন অনুরেখাকে তোরাই বাঁধা ঘোড়ার ডিম নাটকের ফটোকার্ড দেখায়। এই ফটোকার্ডটা অনন্যার ডেড বডির পাশেও পাওয়া গিয়েছিল। এই ফটোকার্ড ছিল সাত্তকীর নাটকের। এসব দেখে অনুরেখা রঞ্জনকে বলে, এসব পুলিশকে জানাসনি কেন? রঞ্জন জানায়, প্রথমে এসব নিয়ে ভাবিনি, কিন্তু আমার ছেলে নীল যে আবার অনন্যার ব্যাচমেট, সে ভার্সিটিতে আন্দোলন করছে, তাই এসব তোকে দেখালাম। তাছাড়া এই নাটকের প্রচারণার জন্য সাত্তকী আমার কাছে বেশ কয়েকবার এসেছিল, কিন্তু আমি প্রচারণা করিনি, কারণ নাটকটিতে এই সমাজের রাঘব বোয়ালদের মুখোশ উন্মোচন করা হয়েছিল। শুনেছি সাত্তকী নাকি পলিটিক্সেও জয়েন করেছে। সব শুনে অনুরেখা বলে, সাত্তকী যে অনন্যাকে মারতে পারে তা মনে হচ্ছে না, কারণ সে তো লেখালেখি নিয়েই পড়ে থাকতো এবং ভালো মানুষও ছিল। তখন দেখানো হয় অনুরেখা এবং সাত্তকীর একসাথে থাকার দিনগুলো। সেই সময়ও সাত্তকী শুধু লেখালেখি নিয়েই চিন্তা করত। এসব দেখানো শেষ হলে রঞ্জন অনুরেখাকে নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে। বাড়িতে যাওয়ার পথে অনুরেখা রঞ্জনকে জিজ্ঞেস করে, সাত্তকী কি সত্যি পলিটিক্সের সাথে সম্পর্কিত হয়েছিল? রঞ্জন জানায়, সাত্তকী এবং বিরোধী দলীয় নেতা অমরত্বের ঘনিষ্ঠতা দেখা গিয়েছিল। এর মধ্যে তারা বাড়ি চলে আসে। রঞ্জন পরিচয় করিয়ে দেয় তার ওয়াইফ যশোধার সাথে, সেও আবার নাট্যকার। সেই সময় ছেলে নীলও আসে, নীলকেও পরিচয় করিয়ে দেয়, কিন্তু নীল সেরকম পাত্তা না দিয়ে মিটিং আছে বলে বেরিয়ে যায়। মূলত তাকে ডেকেছিল ভার্সিটির বোর্ড চেয়ারম্যান বিলাস, যাতে সে অনন্যার মার্ডার নিয়ে আন্দোলন করা বন্ধ করে দেয়। যদি আন্দোলন সে বন্ধ করে তাহলে 2 দিনের মধ্যে অনন্যার খুনিকে সে সবার সামনে হাজির করবে। এইটা শুনে নীল বলে, তার মানে আপনি জানেন খুনটা কে করেছে? বিলাস তখন নীলকে গোপন একটা ভিডিও ফুটেজ দেখায়,
যেটা ছিল সাত্তকী এবং অমরত্বের। অমরত্ব সাত্তকীকে বলে অনন্যা বেশি বাড়া বেড়েছে, তাকে মারতে হবে। এই ভিডিও ক্লিপ দেখে তা নিতে চায় নীল, কিন্তু বিলাস তাকে দেয় না। নীল বলে যতক্ষণ না অনন্যার খুনির সাজা হচ্ছে ততদিন আমাদের আন্দোলন চলবেই। সেদিন রাতে বিলাস মদ খেয়ে সুইমিং পুলে হাওয়া খেতে থাকলে কেউ একজন সুইমিং পুলে ডুবিয়ে তাকে মারে। তারপর আগের মতোই সমান্তরাল নিউজ পেপার অফিসের সামনে একটা ঝুড়ি রেখে যায়। পরের দিন রঞ্জন এবং অনুরেখা অফিসে এসে ঝুড়ি থেকে একটা মূর্তি বের করে, যেটা বাপুরাম সাপুরের। আবারও আবল তাবল কবিতার সাথেই মেলে। এবার রঞ্জন বলে সাত্তকী যে বিলাসকে মেরেছে এইটা ক্লিয়ার, কারণ তার তোড়ার বাঁধা ঘোড়ার ডিম নাটকে বিলাসের কথা উল্লেখ ছিল। বিলাস এবং সাত্তকীর মাঝে সম্পর্ক ভালো ছিল না। আবার বিলাসকে মেরে সুকুমার রায়কে স্মরণ করালো। আবার দুইটা মার্ডার একই প্যাটার্নে। সব শুনে অনুরেখা বলে কোথাও একটা গন্ডগোল নিশ্চয়ই হচ্ছে। রঞ্জন এবার বলে সাত্তকী খেপে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে তা তোর থেকে ভালো কেউ জানে না। রঞ্জনের এই কথাটা আবার ভাবায় অনুরেখাকে। এর মধ্যে এই বিলাস মার্ডার সিনে চলে আসে পুলিশ। লিড দেয় ইন্সপেক্টর হরেন মণ্ডল। হরেন মণ্ডলের কাছে রেস্টুরেন্টের ম্যানেজার তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম নাটকের ইনভাইটেশন কার্ড নিয়ে এসে বলে বিলাস চৌধুরীর লাশের পাশেই এই নাটকের ইনভাইটেশন কার্ডও ছিল। সেই মার্ডার লোকেশনে একসময় অনুরেখা আসে। ইন্সপেক্টর হরেন এবং অনুরেখা পূর্ব পরিচিত। আগের বার এই হরেন অনুরেখার সামনে সাত্তকীর সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল, সেটা মনে করিয়ে দেয় ইন্সপেক্টর হরেন। তারপর জিজ্ঞেস করে আপনি এখানে কেন এসেছেন? অনুরেখা জানায় আমার মেয়ের মার্ডার কেস সলভের ব্যাপারে কথা বলতে এসেছে। 2 দিন হয়ে গেল, কোনো খবর নেই। হরেন তখন বলে মেয়েকে মেরেছে তো তার বাপ। সেদিন সাত্তকীকে একটুর জন্য ধরতে পারেনি। হ্যাঁ, অনন্যা হত্যার দিন খুনি পুলিশের গাড়ির সামনে এসেছিল, কিন্তু তারা গাড়ি না থামিয়ে চলে যায়। হরেন বলে একবার সাত্তকীকে পাই মজা দেখাবো। দুইটা মার্ডার করেছে। অনুরেখা কোনো প্রকার এভিডেন্স ছাড়া সাত্তকীকে সাসপেক্ট বানাতে নিষেধ করে। এই নিয়ে দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। অন্যদিকে নীল ভার্সিটিতে আবার আন্দোলনের প্রস্তুতি নিলে নীলের বাবার রঞ্জন আসে। রঞ্জনকে ডেকে আনে ভাইস চ্যান্সেলর। রঞ্জন নীলকে এসব আন্দোলন বন্ধ করতে বলে। নীল জানায় আমরা ন্যায়ের জন্য লড়ছি। তাছাড়া এইটার পক্ষে আমার চেয়ে তোমারই তো বেশি থাকার কথা। তোমার বন্ধুর মেয়ে বলে কথা। আসলে সাত্তকী স্যার তোমার নামে যা বলতো ঠিকই বলতো। কি বলতো সেটা রঞ্জন জানতে চাইলে নীল জানায় ক্যারিয়ারিস্ট। এটা শুনে রেগে চর মারে নীলকে। সেদিন রাতেই অনুরেখা রেস্টুরেন্টের ম্যানেজারের কাছে এসে বিলাসের মার্ডারের ব্যাপারে জানতে। ম্যানেজার জানায় পুলিশকে সব বলেছি, আপনাকে কিছু বলতে পারবো না। আবার জিজ্ঞেস করে আপনাকে কেন বলবো? অনুরেখা জানায় আমি আমার মেয়ের খুনিকে খুঁজছি। অনুরেখা ম্যানেজারের কাছ থেকে কথা বের করার জন্য টাকা দেয়। ম্যানেজার তখন বলে বিলাস চৌধুরী প্রায় সময় গভীর রাত ধরে এই হোটেলে ড্রিঙ্কস করত। অনুরেখা সিসিটিভি ফুটেজ সম্পর্কে জানতে চাইলে ম্যানেজার জানায় তিনি থাকার সময় সিসিটিভি অফ রাখার নির্দেশ ছিল, তাই কোনো ফুটেজ নেই। বিলাসের লাশের পাশে যে সাত্তকীর নাটকের ফটো কার্ড ছিল সেটা অনুরেখাকে দেখালে অনুরেখা জানতে চায় সাত্তকীকে এই রেস্টুরেন্টে কখনো এসেছিল। ম্যানেজার জানায় 2 বার এসেছিল। কার সাথে দেখা করতে এসেছিল জানতে চাইলে ম্যানেজার বলে বিরোধী দলীয় নেতা অমরত্বের সাথে। অমরত্ব যে সাত্তকীকে মেরে ফেলার কথা জানিয়েছিল সেইটাও জানায় অনুরেখাকে। এইটা শুনে অবাক হয় অনুরেখা। ম্যানেজার বলে বিলাস চৌধুরী মৃত্যুর আগে ভার্সিটির স্টুডেন্ট নীল দেখা করতে এসেছিল। অনুরেখা এটা জানতে পেরে তৎক্ষণাৎ নীলকে ফোন করে আর একটা জায়গায় দেখা করতে বলে। এই যে ম্যানেজার যে সবকিছু অনুরেখাকে বলেছে তা জানতে পারে ইন্সপেক্টর হরেন, তাই ম্যানেজারকে মেরে আসে অনুরেখার কাছে। এসে বলে সাত্তকীকে কোথায় লুকিয়ে রেখেছেন বলেন। থ্রেড দিয়ে কলকাতা ছেড়েও চলে যেতে বলে তাকে, কিন্তু অনুরেখা তার মেয়ের মার্ডার কেস সলভ না করে কোথাও যাচ্ছে না। ওইদিকে নীল অনুরেখার দেয়ার লোকেশন অনুযায়ী আসতে থাকলে কালো পোশাকধারী কেউ একজন ছুরি নিয়ে তার পিছু নেয়, যেটা নীল বুঝতে পেরে দৌড়াতে থাকে। একসময় আগন্তুক ধরেই ফেলে নীলকে। এরপর যেই মারতে যাবে তখনই অনুরেখা তাকে আটকায়। দুজন চেষ্টা করে কালো মুখোশধারীকে আটকানোর, কিন্তু পারে না। লোকটি পালিয়ে যায়। পালিয়ে গেলে অনুরেখা নীলের সাথে বসে প্রথমে জানতে চায় বিলাস মার্ডারের দিন তার সাথে কেন দেখা করতে গিয়েছিল সে। এই প্রশ্ন শুনে নীল উল্টো প্রশ্ন করে আপনি কি ভাবছেন আমি মার্ডারার? অনুরেখা জানায় ব্যাপারটা এমনও নয়। এরপর অনন্যার ব্যাপারে জিজ্ঞেস করলে নীল জানায় আমরা ভালো বন্ধু ছিলাম। আমাদের দুজনেরই প্রিয় স্যার ছিলেন সাত্তকী। সাত্তকীর কথা আসতেই অনুরেখা তোড়াই বাঁধা ঘোড়ার ডিম নাটক সম্পর্কে কিছু জানে কিনা তা জিজ্ঞেস করে। নীল জানায় সেরকম কিছু জানি না, তবে সাত্তকী স্যার আমাকে একদিন যা বলেছিলেন তা শুনে চমকে উঠেছিলাম। সিন শিফট করে সেদিনের দুজনের কথাবার্তায় নিয়ে যাওয়া হয়। সাত্তকী নীলকে জানায় ভার্সিটিতে ড্রাগস ঢুকানো হয়েছে। তা তো সরাসরি বলতে পারবো না, কিন্তু আমার তোড়াই বাঁধা ঘোড়ার ডিম নাটকের চরিত্রের মাধ্যমে উপস্থাপন করব। নীল এসব শুনে অনন্যাকে জানাতে চাইলে সাত্তকী আবার নিষেধ করে। কেন নিষেধ করে তা নীল জানে না।
নীলের কাছ থেকে এসব শুনে অনুরেখা রঞ্জনকে বলে সাত্তকীর টিমে কে কাজ করত। তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম নাটক সম্পর্কে জানতে পারলে কেসটা অনেক দূর নিয়ে যাওয়া যেত। রঞ্জন লালটুদার কথা বলে, সাথে জানায় কোইন্সিডেন্টলি লালটুদা হচ্ছে অনন্যার হোস্টেলের কেয়ারটেকার। অনুরেখা আসে লালটুদার কাছে। লালটুদা অনুরেখাকে দেখে তার মেয়েকে নিয়ে অনেক আফসোস করে। তারপর বলে, তুমি এখন অনেক বড় মানুষ হয়ে গিয়েছ, কার্টুনিস্ট ম্যাডাম সেনগুপ্ত। অনুরেখা এসব কথা এড়িয়ে অনন্যা যেদিন মারা যায় সেদিন তিনি হোস্টেলে ছিলেন কিনা সেটা জানতে চায়। লালটুদা জানায়, আমি ছিলাম না, সেদিন আমার ছুটি ছিল। সাত্তকী কোথায় গিয়েছে তা জানতে চাইলে লালটুদা বলে, তা জানাতে পারবো না। তো অনুরেখা এরপর তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম নাটকের ব্যাপারে জানতে চাইলে লালটু বলে, সেরকম কিছু জানি না, কিন্তু চরিত্রগুলোর উপরে স্কেচ আঁকিয়েছিলাম, তা দেখাতে পারবো। লালটু এটা বলে তার ছেলের রুম থেকে স্কেচটা বের করে দেয়। তার ছেলের নাম বাদশাহ, যে সারাক্ষণ অভিনয়ের চর্চা করে কিন্তু অভিনয়ের বোঝে না। তো স্কেচটা দেখে অবাক হয় অনুরেখা। চরিত্র অনুযায়ী আহ্লাদি এবং বাপুরাম সাপুরের মূর্তি তারা পেয়েছে। নেক্সট সে দেখতে পায় প্যাঁচা ও প্যাঁচানি। ধরে নাই এবার যার মৃত্যু হবে সে প্যাঁচা ও প্যাঁচানির চরিত্রের সাথে ইনভলভ। এই যে অনুরেখা লালটুদার কাছে এসেছিল তা আবার বাদশাহ হরেনকে জানায়। বাদশাহ এই হরেনের খাস লোক, তো অভিনয় না পারলেও এটা ভালো পারে। অন্যদিকে বাড়ি এসে প্যাঁচা ও প্যাঁচানি নিয়ে রঞ্জনের সাথে বসে অনুরেখা। ভাবতে থাকে কে হতে পারে। রঞ্জন এক পর্যায়ে জানায় ভাইস চ্যান্সেলর হতে পারে, কারণ সেও তো আন্দোলন বন্ধ করতে বলেছিল। সেদিন রাতে হরেনকে একজন ফোন করে বলে রাত 12টায় ধোপাঘাটে আসতে। সে জানে সাত্তকী কোথায় আছে। সাত্তকীর খোঁজে তাই ধোপাঘাটে আসে হরেন। তখন কেউ একজন তার উপর আক্রমণ করে। অন্যদিকে ভাইস চ্যান্সেলরের গাড়িকে লক্ষ্য করে কেউ একজন মুখ বেঁধে গুলি করতে থাকে। একসময় ভাইস চ্যান্সেলরকে মারতেই যাবে, তখন সেখানে হাজির হয় অনুরেখা এবং রঞ্জন। তারা লোকটিকে ধরে ফেলে। রঞ্জন মুখ খুললে দেখে পরিচিত মুখ। অনুরেখা আবার চোখ দেখে বুঝতে পারে এই নীলকে মারতে এসেছিল। এদিকে এই ফেক খুনিকে ধরতে পারলেও আসল খুনি একই স্টাইলে পানিতে চুবিয়ে মেরে ফেলে ইন্সপেক্টর হরেন মণ্ডলকে। পরের দিন সেই একই রকম ভাবে চরিত্রের মূর্তি পায় রঞ্জন, কিন্তু সেটা প্যাঁচা এবং প্যাঁচানি ছিল না, অন্য কিছু। তাই অনুরেখা বলে কেউ আমার মেয়ের মার্ডারটা অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করছে। তাছাড়া দুইটা ব্যাপার বুঝতে পারছি না, এক, এসব মার্ডারের সাথে অনন্যার কি কানেকশন, দুই, খুনি মেরে তোমার অফিসের সামনে কেন ক্লু দিচ্ছে। রঞ্জন জানায় দ্বিতীয়টার মানে বুঝতে পারছি। দেখানো হয় ফ্ল্যাশব্যাক। সাত্তকী রঞ্জনের কাছে এসে তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম নিয়ে প্রচারণা করতে বলে, কারণ ইন্সপেক্টর হরেনকে দিয়ে যে ভার্সিটিতে ড্রাগস ঢোকানো হচ্ছে আর এসবের সাথে ভার্সিটির বোর্ড চেয়ারম্যান এবং ভাইস চ্যান্সেলর জড়িত, এসব জানানোর জন্য। কিন্তু রেপুটেশনের জন্য সেইটা নিয়ে কোনো নিউজ করতে চায় না রঞ্জন। সিন নিয়ে আসা হয় প্রেজেন্ট ডেতে। রঞ্জন মনে করে এসবের পেছনে সাত্তকীরই হাত আছে। অনুরেখা আবার তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম বই নিয়ে ভাবতে থাকে। সে বলে কোন কোন চরিত্রে কে থাকতে পারে তা আমাকে জানতে হবে। তাই আবারও আসে লালটুদার কাছে। লালটুদার কাছে এসে অনুরেখা বলে অনন্যা মার্ডারের দিন আপনি হোস্টেলেই ছিলেন, কিন্তু আপনি আমাকে মিথ্যা বলেছেন। লালটু জানাই আমি মিথ্যা বলিনি, ছুটিতেই ছিলাম, কিন্তু মদ খাওয়ার জন্য হোস্টেল রুমে অবস্থান করছিলাম। একটা চিৎকার শুনে বাইরে আসি, কিন্তু কাউকে সেরকম দেখতে পায় না। অনুরেখা এরপর জানতে চায় তোড়ায় বাঁধা ঘোড়ার ডিমের হার্ড কপি কোথায় পাওয়া যাবে। সাত্তকী কাউকে না কাউকে নাটকের গল্প তো শুনিয়েছে অবশ্যই। লালটুদার যদু প্রফেসরের কথা নিয়ে আসে। তারপর ওই যদুর বাড়িতে নিয়ে গিয়ে বলে সাত্তকী স্যার সব নাটক যদুকেই দেখাতেন। যদুর যদি পছন্দ না হতো তাহলে সেটা বাদ হয়ে যেত। এই যদু এখনো তার বাড়িতে স্টুডেন্টদের অভিনয়ের প্রশিক্ষণ দেন। হতে পারে তার কাছে তোড়ায় বাঁধা ঘোড়ার ডিমের কোনো কপি আছে। এসব বলে চুপি চুপি যদুর রুমে গিয়ে তারা কপিটা খুঁজতে থাকে। ঠিক সে সময় যদু পিস্তল নিয়ে হাজির হয়। অনুরেখা বলে আমি আমার মেয়ের মৃত্যুর রহস্য সমাধান করতে এসেছি। তোড়ায় বাঁধা ঘোড়ার ডিমের নাটক সম্পর্কে আমাকে বলুন। সাত্তকী কোথায় আছে সেটাও আমাকে জানান। যদু বলে সাত্তকীকে তো ছেড়ে গিয়েছিলে, আবার কেন এসেছ? অনুরেখা জানাই আমি ছেড়ে যাইনি। তারপর এতগুলো মৃত্যু নিয়ে বলে, যেটা আবার নাটকে উল্লেখ রয়েছে। তাই যদুকে নাটকের গল্পটা বলতে বলে, সাথে জানতে চায় কে মার্ডারগুলো করছে। কিন্তু যদু জানায় কে মারছে তা আমি এবং সাত্তকী কেউই জানি না। তাই অনুরেখা নাটকটি সম্পর্কে জানতে না পেরেই চলে যায়। চলে যাওয়ার আগে তার কার্ড দেয় যদুকে। এই পর্যায়ে খুনিকে দেখানো হয়। খুনি একটা বোর্ডে যাদের মেরেছে তাদের পাশে এবার অনুরেখার ছবি বসায়। এতে বোঝা যায় নেক্সট টার্গেট হতে যাচ্ছে অনুরেখা। সেদিনই একটা আননোন নাম্বার থেকে কল আসে অনুরেখার কাছে।
জানায় যদি অনন্যার খুনি সম্পর্কে জানতে চান তাহলে নির্দিষ্ট জায়গায় আসুন। অনুরেখা এবার এই ফাঁদে পা ফেলে। সেই নির্দিষ্ট জায়গায় খুনি অনুরেখাকে মারার চেষ্টা করে। অনুরেখা প্রতিরোধ করলে খুনি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অনুরেখাকে সান্ত্বনা দিতে চলে আসে রঞ্জন। সেখানেই রঞ্জনের ফ্যামিলি থেকে অনুরেখা জানতে পারে তাদের ছেলে নীল আমেরিকাতে পড়তে যাচ্ছে। এটা জানতে পেরে অনুরেখা রঞ্জনকে বলে নীলকে ভালোভাবে দেখে রাখতে। এই পর্যায়ে অনুরেখা এবং সাত্তকীর মধ্যে আলাদা হওয়াটা দেখানো হয়, যেটা কিনা মেয়ের জন্যই। অনুরেখা মেয়েকে ভালো জায়গায় পড়াশোনা করাতে চায়, কারণ তার সামর্থ্য আছে। কার্টুনিস্ট হিসেবে পরিচিতি পেয়েছে সে। অন্যদিকে সাত্তকীর লেখালেখি নিয়ে তখনও স্ট্রাগল করছে, তাই সে চায় তার সামর্থ্য অনুযায়ী মেয়েকে পড়াবে। এই নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব বাঁধে। এই দ্বন্দ্বে দুজন আলাদা হয়ে যায়। অনুরেখা মেয়েকে নিয়ে যেতে চায় বাড়ি থেকে। বাড়ি থেকে যাওয়ার সময় সাত্তকী মেয়েকে কাছে নিয়ে বলে বড় হয়ে সে শুধু আমাকেই চাইবে। এই যে অনুরেখার উপর হামলা হলো তা নিয়ে একটা চ্যানেল ইন্টারভিউ নিতে আসে অনুরেখার। জিজ্ঞেস করে তাকে কি সাত্তকী মারতে চেয়েছিল। অনুরেখা জানায় না, সাত্তকী মারতে পারে না। এই ইন্টারভিউ আবার যদুও দেখে। যদু এটা দেখে তোড়ায় বাঁধা ঘোড়ার ডিমের ড্রাফট কপি পাঠায় অনুরেখার কাছে। অনুরেখা সেইটা পেয়ে রঞ্জনের সাথে চরিত্র বিশ্লেষণে নেমে পড়ে। তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম নাটকটিতে যে চরিত্র আছে সবগুলো সুকুমার রায়ের আবোল তাবোল কবিতা থেকে। তাই পুরো চরিত্র বিশ্লেষণ করে অনুরেখা বলে অনন্যা স্টুডেন্ট লিডার ছিল। সুকুমার রায় আহ্লাদী হিসেবে যা বোঝাতে চেয়েছিলেন তা আহ্লাদীর সাথে অনন্যারই মেলে। বাপুরাম সাপুরে দিয়ে বোঝায় ক্ষমতার অপব্যবহার। বিলাস তার ক্ষমতা দিয়ে ভার্সিটিতে অনেক লোক ঢুকিয়েছে, অনেককে অনেক কাজও দিয়েছে। রঞ্জন তখন বলে যশোধারাকেও দিয়েছে। বোম্বাঘরের রাজা ইন্সপেক্টর হরনের সাথে একদম মেলে। সে সব সময় নিজেকে রাজা ভাবে। এভাবেই বিশ্লেষণ করে অনুরেখা। পরের দিন নীলকে অমরত্বের কাছে আসতে দেখা যায়। সে অমরত্বকে বলে আপনিই জানেন অনন্যাকে কে মার্ডার করেছে। সামনে আমি স্টুডেন্ট লিডার হচ্ছি, নির্বাচনে সুবিধা হবে। সেদিন অনুরেখা আবারও আসে থানায়। মূলত ওসি তাকে ডাকে, কারণ অনন্যার হোস্টেল রুমে একটা ড্রয়িং পাওয়া গিয়েছিল। সেইটা কোনো কাজে লাগবে না ভেবে হরেন ফেলে দিয়েছিল। ওসি ভাবে হয়তো কোনো কাজে লাগতে পারে, তাই ড্রয়িংটা অনুরেখাকে দেয়। অনুরেখার ড্রয়িং দেখে বুঝতে পারে ড্রয়িংটা আঁকানো হয়েছে যদুর বাড়িতে। তাই যদুর কাছে ড্রয়িং সম্পর্কে জানতে যায়, কিন্তু যদু কিছুই বলে না। সেদিন রাতে খুন হয় বাদশা, কিন্তু তাকে কেউ একজন ছুরি দিয়ে মারে। মারার পর আগের মতোই খুনি চরিত্রের প্রতিকৃতি রঞ্জনের অফিসের সামনে পাঠায়। পরের দিন পুলিশ বাদশার পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে থাকলে অনুরেখা একটা স্ক্রিপ্টের ড্রাফট কপি দেয়। জানায় এটা এখানে পাওয়া গিয়েছিল। স্ক্রিপ্টের ড্রাফটটা ছিল তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম নাটকের ক্লাইম্যাক্স। সেইটা দেখে অনুরেখা বাদশার বাবা লালটুদার কাছে এসে বলে সাত্তকী তার নাটকে বাদশার একটা রোল রেখেছিল। এবার অনুরেখা এবং রঞ্জন মিলে বাদশার চরিত্র নিয়ে বিশ্লেষণ করে। চরিত্রটি ভিচ্ছলোষণ। অনুরেখা বুঝতে পারে ক্লাইম্যাক্সটা শুধু ছিল বাদশার কাছে, তাই যদিও জানতো না খুনগুলো কে করছিল। কিন্তু তারা আবার চিন্তায় পড়ে যায়, খুনি হঠাৎ মার্ডারের প্যাটার্ন চেঞ্জ করলো কেন। আগের তিনজনকে পানিতে চুবিয়ে মারা হয়েছে, কিন্তু এবার কিনা ছুরিকাঘাত করে। তাহলে কি খুনি দুজন নাকি একজনই খেলছে? এসব ভেবে দুজন বাদশার মার্ডার লোকেশনে চলে আসে। ক্লাইম্যাক্স হিসেবে বাদশারই সবাইকে মারার কথা, তাই তারা জায়গাটা ভালোভাবে দেখতে থাকে। একসময় খুঁজে পায় ভিকটিমদের ছবি। সেখানে কিনা অনুরেখার ছবিও ছিল। সেটা দেখে রঞ্জন লালটুদাকে বলে তাহলে আপনার ছেলে খুনি। কিন্তু লালটু এটা মানতে চায় না। রঞ্জন ওসিকে ফোন করে পুরো ব্যাপারটা জানায়। অনুরেখা বোর্ডে রাখা অনন্যার ছবি তুলে নিয়ে এসে বারবার তা দেখতে থাকলে রঞ্জন জিজ্ঞেস করে এটা এতবার দেখছিস কেন? অনুরেখা বলে অন্যরকম ভাবে দাগ কাটা হয়েছে। রঞ্জন বলে আমার কেন জানি মনে হচ্ছে যদুর কাছে সাত্তকী রয়েছে। পরের দিন যদুর কাছে এসেও একই কথা বলে, তাই যদু এবার সাত্তকীকে লুকিয়ে রাখার ঠিকানা দেয়। রঞ্জন অনুরেখাকে নিয়ে সেই জায়গাতেই আসে। সেখানে সাত্তকীকে দেখে রঞ্জন বলে মেয়ে মার্ডার হয়েছে আর তুই কিনা এখানে লুকিয়ে আছিস? কেমন মানুষ তুই? অনুরেখা সাত্তকীর সাথে একা কথা বলতে চাইলে রুম থেকে বেরিয়ে যায় রঞ্জন। অনুরেখা সাত্তকীকে একা পেয়ে বলে খুব তো বলেছিলে বড় হয়ে মেয়েকে আটকে রাখবে, কিন্তু পারলে না তো। সাত্তকী তখন বলে দোষ আমাদের দুজনেরই। তুমিও তো মেয়েকে ধরে রাখতে চেয়েছিলে, কিন্তু পারোনি। অনুরেখা বলে মেয়েকে কি চিনতে পেরেছিলে? সাত্তকী জানায় রক্তের বন্ধন, চিনতে তো পারবই। তখন দেখানো হয় ইউনিভার্সিটিতে বাবা মেয়ের বন্ধন। দুজন দুজনকে কাছে পেলেও ঠিক আনন্দ প্রকাশ করে না। অনুরেখা এরপর বলে তুমি নাকি পলিটিক্সে জয়েন করতে চাচ্ছ। সাত্তকী জানাই অমরত্ব অফার দিয়েছিল, সাথে অনন্যাকে মারার প্ল্যানও করতে বলেছিল। আমি জানিয়ে দিয়েছিলাম কোনো পলিটিক্স করব না, সাথে অনন্যার দিকে যেন চোখ তুলে না তাকায় সেটাও বলেছিলাম।
এসবের পর অনুরেখা সেদিন রাতের ঘটনা জানাতে বলে। সাত্যকী জানায়, লালটুর অ্যাসিস্ট্যান্ট আমাকে ফোন করে আমাকে হোস্টেলের দিকে আসতে বলে। আমি আসলে দেখি কেউ একজন অনন্যাকে মেরে ফেলছে। তার পিছু নিলে সে পালিয়ে যায়। আমি আবার মেয়ের কাছে আসলে হরেন ধরে। হরেনের থেকে আবার যদুর লোকজন বন্দুক যুদ্ধ করে আমাকে উদ্ধার করে এখানে নিয়ে আসে। এসব শুনে অনুরেখা বলে, তারপর থেকে এখানে বসে আছো। মেয়ের খুনিকে কিচ্ছু করতে ইচ্ছে করেনি। সাত্যকী জানায়, আমি বারবার যেতে চেয়েছিলাম, কিন্তু যদু যেতে দেয়নি। বলেছে তারা আমাকে মেরে ফেলবে। অনুরেখা এই পর্যায়ে বলে, পুলিশ জানিয়েছে বাদশা তোমার দেওয়া নাটকের চরিত্র অনুযায়ী মার্ডারগুলো করেছে। সাত্যকী জানায়, আমি তো আমার নাটক ক্যান্সেল করেছি। যদুকে দেখিয়েছিলাম, তার ভালো লাগেনি, তাই ক্যান্সেল করে দিয়েছে। অনুরেখা এটা দেখে বলে, তাহলে বাদশা ক্লাইম্যাক্সের ভিচ্ছলোচন শর্মা সে যে মার্ডারগুলো করলো কেন? সাত্যকী জানায়, ক্লাইম্যাক্সটাই তো ভালো লাগছিল না, তাই পুরো নাটকই ক্যান্সেল করি। অনুরেখা এবার 8 তারিখ প্রিমিয়ারের ব্যাপার নিয়ে জিজ্ঞেস করলে সাত্যকী জানায়, প্রিমিয়ার তো হওয়ার প্রশ্নই আসে না। এবার যেন পুরোই অবাক হয়ে যায় অনুরেখা। তাই বলে, তুমি কি তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম নাটকটি অন্য কাউকে শুনিয়েছিলে? সাত্যকী জানায়, হ্যাঁ, এমনকি ড্রাফটও দিয়েছিলাম। সিন এই পর্যায়ে নিয়ে আসা হয় রঞ্জনের দিকে। সে আরও একটা চরিত্রের প্রতিকৃতি পায়, কিন্তু কোনো মার্ডার তো হয়নি। তাহলে কোথা থেকে? সেই সময় অনুরেখা রঞ্জনকে ফোন করে আর একটা জায়গায় আসতে বলে। জানায় সেখানে নীলও আছে। নীলকে তার মা যশোধারা একটা ফ্যাক্টরিতে নিয়ে আসে, যে ফ্যাক্টরি তাদের। আজকে নীলের নামে করে দেবে। যশোধারা ফ্যাক্টরি ঘুরে নীলকে দেখাতে থাকলে খুনি চলে আসে সেখানে। তারপর নীলকে মারতে থাকে। নীলকে মারা দেখে যশোধারা বাঁচানোর চেষ্টা করে। একসময় অনুরেখা সেখানে এসে গুলি করলে খুনি পালিয়ে যায়। যশোধারা তার ছেলের কাছে এসে সান্ত্বনা দেয়। তা দেখে অনুরেখা বলে, অভিনয় জগতের মানুষ অভিনয় এত কাঁচা হলে হয়? মানে এতক্ষণ খুনির ব্যাপারটা ছিল সাজানো, আসল খুনি হচ্ছে এই যশোধারা। সেইটাই এই পর্যায়ে ক্লিয়ার করা হয়। বাদশা জানতো তার আর সাত্যকীর নাটকে অভিনয় করা হবে না, সেটা আফসোস করে যশোধারাকে শোনায়। তখনই যশোধারা বাদশাকে মোমের পুতুল বানায়। একটা নিজের বানানো তোড়ার বাঁধা ঘোড়ার ডিম নাটকের ক্লাইম্যাক্স লিখে সেখানকার ভিচ্ছলোচন শর্মার চরিত্র বাদশাকে দেয়। সাথে বলে, সাত্যকী নাটকটা আমাকে দিয়েছে, তুমি নাটকে কোনো ছোটখাটো রোল করছো না, তুমিই প্রধান। শুনে খুশি হয় বাদশা। ভিচ্ছলোচন শর্মা সমাজের খারাপ মানুষদের পানিতে চুবিয়ে মেরে ফেলে। সেটা রিহার্সেল করতে গিয়ে বাদশা ঠিকঠাক মতো করতে পারে না। তা দেখে যশোধারা বাদশাকে বলে, তোমাকে দিয়ে হবে না। বাদশা তখন বলে, আপনি যা করতে বলবেন আমি তাই করব। যশোধারা সত্যিকারের মানুষ মারতে বলে, সাথে উল্লেখ করে, এগুলো তুমি মারছো না, ভিচ্ছলোচন মারছে। বাদশা এরকম অভিনয়ের জন্য ম্যানুপুলেট হয়ে এক এক করে অনন্যা, বিলাস, হরেনকে মারে। অনুরেখা এসব শোনালে অট্ট হাসি দেয় যশোধারা। বলে, যদি আমি বাদশাকে দিয়ে মারি তাহলে বাচ্চাকে মারল কে? বাচ্চাকে মারে নীল নিজে। নীল এবং অনন্যা দুজনে দুজনকে ভালোবাসত। অনন্যাকে মেরে ফেলার ব্যাপারটা মেনে নিতে পারেনি নীল, তাই মেরে ফেলে বাচ্চাকে। নীল এসব জানিয়ে মায়ের দিকে গুলি তাক করে। যশোধারা তখন নিজেকে ইনোসেন্ট বানায়। বলে, আমি কেন সবাইকে মারতে যাব? এখানে আমার স্বার্থ কি? অনুরেখা জানায়, স্বার্থ আছে, দেখানো হয় তার স্বার্থ। অমরত্ব সাত্যকীকে না পেয়ে যশোধারাকে ডাকে। জানায়, সে যা চাইবে তাই পাবে, কিন্তু অনন্যাকে মেরে ফেলতে হবে। কারণ এই অনন্যা জেনে গিয়েছে ভার্সিটিতে ইসমাইলকে যে সেই মেরেছে। এই ব্যাপার নিয়ে ভার্সিটিতে অনন্যা সমস্যা করতে পারে, তাই তাকে সরিয়ে ফেলতে হবে। যশোধারা জানায়, কাজটা সহজ না, কিন্তু হয়ে যাবে। এজন্য আমাকে কালচারাল মিনিস্ট্রি দিতে হবে। আমি সাত্যকীকে ইনভলভ করে তাকে ফাঁসিয়ে কাজটা করে ফেলব। এভাবেই ডিল ডান করে যশোধারা। অনুরেখা এসব শোনালে যশোধারা হেসে বলে, কোনো কিছুই প্রমাণ করতে পারবে না। নীল জানায়, প্রমাণও আছে। তুমি যে অনন্যাকে মারতে চেয়েছো সেটার রেকর্ড আমার কাছে আছে। নীল এসব কিছু অমরত্বের কাছ থেকে নিয়েছে ভার্সিটিতে তার হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে। এরকম ফেঁসে গেলে যশোধারা ছেলের কাছে মাথায় পিস্তল ঠেকিয়ে মেলোড্রামা করতে করতে পিস্তল কেড়ে নিয়ে অনুরেখার দিকে তাক করে। সেই সময় আবার রঞ্জনও পিস্তল নিয়ে চলে আসে, তাক করে যশোধারার ওপর। যশোধারা তখন বলে, আমি একজন শিল্পী, যা করেছি নিজের শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য। অনুরেখা তখন বলে, তুমি শিল্পী না, তুমি খুনি। মায়ের বুক থেকে মেয়েকে কেড়ে নিয়েছ। যশোধারা এটা শুনে রেগে যায়। অনুরেখাকে মারার প্রস্তুতি নিলে রঞ্জন গুলি করে মেরে ফেলে যশোধারাকে। সত্য উদ্ঘাটন এবং খুনির মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় ম্যাডাম সেনগুপ্ত মুভি। পাপ কখনো লুকিয়ে রাখা যায় না, একদিন না একদিন তা ঠিকই প্রকাশ পাবে। যেমনটা পেয়েছে যশোধারার পাপ। সে নিজের স্বার্থে তার দুই শত্রু বিলাস এবং হরেনকে মারলেও অনন্যাকে মারা তার একদম ঠিক হয়নি। আবার অনন্যাকে না মারলে তার পাপ কর্মের উৎপত্তি হতো বা কোথা থেকে? তো গল্পটিতে মেয়ের মার্ডার রহস্য উন্মোচন করার জন্য মায়ের মাঠে নামার ব্যাপারটা ভালোই ছিল। আপনারা কেমন উপভোগ করলেন তা জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।